শান্তি চুক্তি ঘিরে অবিশ্বাসের পর্বত পাহাড়ে, বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি। উন্নয়নমুখী প্রার্থীকে বেছে নিতে চান ঝিনাইদহবাসী, ভোটকেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা। মাদারীপুরে গেল 10 মাসে 32 খুন, গ্রাম্য দলাদলি আর আধিপত্যের দ্বন্দ্বে বাড়ছে নৃশংসতা। পার্বত্য শান্তি চুক্তি 28 বছর ধরেই যাকে ঘিরে পাহাড়ে ঘুরপাক খাচ্ছে অবিশ্বাস, হতাশা আর দীর্ঘশ্বাস। কেননা 3 জেলায় শান্তি ফেরানোর লক্ষ্যে এ চুক্তি হলেও এখনও নিয়মিত রক্তাক্ত হয় পাহাড়ি জনপদ, কমেনি পাহাড়ি বাঙালি দূরত্ব। চুক্তির বাস্তবায়ন নিয়ে আছে বিতর্ক, জানিয়ে রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি বলে দাবি আঞ্চলিক সংগঠনগুলোর। অবারিত সবুজে ঢেকে থাকা এই পাহাড়ের খাঁজে খাঁজে যেন অশান্তির রণল। প্রায় 2 দশকের রক্তক্ষয়ী সংঘাতের অবসানের লক্ষ্যে পার্বত্য শান্তি চুক্তি হয় 1997 সালের 2 ডিসেম্বর। চুক্তি মোতাবেক অস্ত্র সমর্পণ করে তৎকালীন শান্তিবাহিনীর সদস্যরা। তবে গেল 28 বছরেও স্থায়ী শান্তির মুখ দেখেনি পাহাড়ি জনপদ। বন্ধ হয়নি অস্ত্রের ঝনঝনানি, বরং চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে বেড়েছে দল থেকে উপদল ও প্রাণহানির সংখ্যা। এতে পাহাড়ে বেড়েছে অবিশ্বাস, হতাশা। যে মূল বিষয়গুলো ছিল সেগুলো এখনো পর্যন্ত বাস্তবায়নের মুখ দেখে নেই, এবং আদৌ বাস্তবায়ন হবে কিনা এটা নিয়ে বিরাট একটা প্রশ্ন আছে। এমন একটা দীর্ঘ পর্যায়ে চলে গেছে যেটা না হওয়ার কারণে আমাদের বিশেষ করে পার্বত্য অঞ্চলে পাহাড়ি বাঙালির যে সংঘাত এটা ক্রমশ বেড়ে যাচ্ছে। জাতীয় রাজনীতির মধ্যে যারা আছে তারা যখন সরকার বাইরে থাকে তারা বলে যে শান্তি চুক্তি বাস্তবায়নের পাহাড়কে, পার্বত্য চট্টগ্রামকে শান্তিপূর্ণভাবে বসবাস করার একটা সুযোগ দেবে, কিন্তু তারা নিজে যদি যখন সরকার গঠন করবে দেখা যায় যে তারা ওখান থেকে সরে যায়। নাগরিক সমাজ মনে করে চুক্তি ঘিরে রাজনৈতিক অঙ্গীকার যেমন কম, তেমনি নেই কার্যকর রোডম্যাপ। গণরায়টা নিয়ে যদি সরকারের সঙ্গে চুক্তিটা হতো, আমি মনে করি এটা আরও সুদৃঢ় হতো। ভূমি অধিকার বা যে নির্বাচনের জন্য জেলা পরিষদ বা আঞ্চলিক পরিষদ নির্বাচনের ক্ষেত্রে যে ভোটার তালিকা করতে যে বাধাগুলো রয়েছে, বাধাগুলো দূর হোক। চুক্তির যে ইয়েটা সেটা একটা সরকার করছে, যে সরকার আসুক না কেন এটা ধারাবাহিকভাবে রাখা উচিত ছিল এবং রাখা দরকার। চুক্তি বাস্তবায়ন কতটা হলো সেই নিয়ে তর্ক বিতর্ক কম নয়। জনসংহতি সমিতির দাবি, শান্তি চুক্তি বাস্তবায়নে কোনো সরকারই সদিচ্ছা দেখায়নি। পাঁচটি রাজনৈতিক সরকার এবং 2টি তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকলেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কোনো সরকারি রাজনৈতিক সদিচ্ছা নিয়ে এগিয়ে আসেনি। আগামী এত বছরের মধ্যে আমরা এই ধরনের একটা বিয়ে করব, এইটা যাতে বাস্তবায়ন করব, এই রোডম্যাপটা আমরা চাচ্ছি সরকারের কাছ থেকে। চুক্তিতে মোট ধারা আছে 72টি। এর মধ্যে ভূমি বিরোধের মতো বিষয়গুলো রয়ে গেছে অমীমাংসিত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জাতীয় নির্বাচন ঘিরে ঝিনাইদহের সব আসনেই বাড়ছে সহিংসতা। রাজনৈতিক দলগুলোর নীরবতা আর ভোট ব্যাংক রক্ষার কৌশলে আতঙ্ক ছড়িয়েছে ভোটারদের মাঝে। সুষ্ঠু পরিবেশে কেন্দ্রে যেতে পারবেন কিনা সেই শঙ্কার কথাও জানান অনেকে। সাদ্দাম হোসেনের রিপোর্ট। গেল 15 নভেম্বর খুন হন ঝিনাইদহের কালাগ্রামের মাহাবুল। ছেলের স্মৃতি ভুলতে না পারায় আজও কান্নায় ভাসে মায়ের বুক। জমিনে বিরোধ, সামাজিক মাতব্বরদের নীরবতা আর কূটকৌশলে মাহাবুল হত্যা বলে দাবি স্বজনদের। সামাজিক কায়দায় গন্ডগোল হয়ে তার মারিয়ে ফেলাইছে, কুপায় এসব। আমি এর বিচার চাই। মাতব্বর বর্গ তারা আমাদের বলে গেল, আমরা সেইভাবে নিরিবিলি আছি, আর এক পার্টিকে চাঙ্গা করে দিয়ে গেল। একই উপজেলার ফুরসন্দি গ্রামে 27 নভেম্বর রাজনৈতিক দ্বন্দ্বে সংঘর্ষ হয়। ভাঙচুর, লুটপাট থেকে অগ্নিসংযোগ সবই ঘটে দিনের আলোয়। স্থানীয়রা বলছেন, জাতীয় নির্বাচন ঘিরে সব আসনেই বাড়ছে সহিংসতা। রাজনৈতিক দলগুলোর নীরবতা আর ভোট ব্যাংক রক্ষার কৌশলে আতঙ্ক ছড়িয়েছে ভোটারদের মাঝে। রাত্রি যাই বেশি খুঁজছে,
বোরিং টোরিং খুঁজে নিয়ে পেটে দেশে আগুন ধরায়, লাট টাল ছিল, লাট টালগুলো নষ্ট করলো। দলের লোক বাড়ানোর জন্য আর কি ইলেকশন আসার আগ দিয়ে মানে এই মারামারিটা এভাবে আর কি হয়। রাজনীতি থেকে দূরে থাকতে চাই, যেন কোনো গ্যাঞ্জাম না হয়। সুষ্ঠু পরিবেশে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা সেই শঙ্কার কথাও জানান অনেকে। বলছেন এবারের নির্বাচনে বেছে নিতে চান উন্নয়নমুখী প্রার্থীকে। আমরা শ্রমিক শ্রেণীর মানুষরা নির্বাচন পরে এবং আগে কৃতদাসের মূল্যায়নও পায় না। আমরা এমন একটা প্রার্থী চাই যে আমাদের জনগণের জন্য কল্যাণমূলক কাজ করবে, আমাদের কৃষকের জন্য কাজ করবে। দেশের যে পরিবেশ, ভোটের মাঠে গিয়ে যে আমরা নির্ভয়ে ভোট দিতে পারবো কিনা এটা নিয়ে অনেক সংশয় আছে। এই পরিস্থিতি উত্তরণের জন্য একটি পথ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা, প্লাস এই যে প্রক্রিয়ার সাথে যারা আছেন নির্বাচন প্রক্রিয়ার সাথে, তাদেরকে শক্ত হাতে এবং নিরপেক্ষভাবে এটা দমন করতে হবে। ঝিনাইদহের 4টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা 15,96,000-এর বেশি। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ। জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জানিয়েছেন 8 দলের নেতারা। গতকাল খুলনায় বিভাগীয় সমাবেশে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তারা বলেন, সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ হলে ইতিহাস ক্ষমা করবে না, বিদায় নিতে হবে কলঙ্ক নিয়ে। জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচনের আগে গণভোট সহ 5 দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে 8 রাজনৈতিক দলের বিভাগীয় সমাবেশ। সকাল থেকে সমাবেশ স্থলে আসতে থাকেন দলগুলোর নেতাকর্মীরা। সমমনা দলের নেতারা অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে ইতিহাস ক্ষমা করবে না, কলঙ্ক নিয়ে বিদায় নিতে হবে। আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে, এখন নির্বাচনকে পিছনে দেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে। গণভোটের আয়োজনের মধ্য দিয়ে জুলাই সনদ কার্যকর করার এই ঐতিহাসিক পদক্ষেপকে যেন বর্তমান সরকার তার প্রাপ্য সঠিক মর্যাদা দান করে। বলতে চাই, যদি এটা করতে ব্যর্থ হন, ইন্টারিম সরকার ইতিহাস আপনাদেরকেও ক্ষমা করবে না। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, দেশ বিভক্তির ষড়যন্ত্র করা হচ্ছে। চোরাগলিতে হাঁটার চেষ্টা করলে আরেকটা 5 আগস্ট হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। দিশাহারা হয়ে, হতাশ হয়ে, ক্ষুব্ধ হয়ে চোরাগলিতে কেউ যদি হাঁটার চিন্তা করেন, তাহলে প্রয়োজনে আরেকটা 5 আগস্ট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। গণভোট ব্যালটে হ্যাঁ এর পক্ষে রায় দিতে কর্মী সমর্থকদের নির্দেশনা দেন সমমনা দলের নেতারা। এটা পরিকল্পিত ঘটনা। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা। কোথাও প্রকাশ্যে হত্যা, আবার কোথাও অস্ত্রের ঝনঝনানি। মাদারীপুরের শহর থেকে গ্রামাঞ্চল, সব জায়গায় বেপরোয়া অপরাধী চক্র। গেল 10 মাসে জেলায় খুন হয়েছে 32 জন। পাল্লা দিয়ে বাড়ছে চুরি, ছিনতাই ও লুটপাট। এতে আতঙ্কিত এলাকাবাসী। পুলিশ বলছে, গ্রাম্য দলাদলি আর আধিপত্যের দ্বন্দ্বে বাড়ছে নৃশংসতা। সাগর হোসেন তামিমের রিপোর্ট। 14 সেপ্টেম্বর রাত 8টা মাদারীপুরের শিবচরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রাকিবকে। আর গেল 8 মার্চ বালু ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ আর বাজার কমিটির দ্বন্দ্বে সদর উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল সর্দারের উপর হামলা করে প্রতিপক্ষ হোসেন সর্দারের লোকজন। প্রাণ বাঁচাতে সাইফুল সহ তার ভাইয়েরা আশ্রয় নেন মসজিদে, কিন্তু শেষ রক্ষা হয়নি। মসজিদের ভেতরেই কুপিয়ে হত্যা করা হয় সাইফুল সহ তার 3 ভাইকে। প্রাণে বাঁচলেও পঙ্গু হন আরেক ভাই। আমরা ভয় কিছু বলতেই না, মামলা চলতে মামলা আসামি ধরতেছে, আমি যাবেন বাইরে যাচ্ছে গা ধরে না, আসামি ছুটে এই তৈরি হয়, আর কোনো বিচার আচার কিছু হয় না, আর আসামিরা উল্টা হামকে চালায়। দিন দিন জেলায় বাড়ছে এমন নৃশংসতা। পুলিশ বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত খুন হয়েছেন 32 জন। এছাড়া অস্ত্রের মহড়া, চুরি, ডাকাতি ও লুটপাট তো আছেই। স্থানীয়দের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততায় বাড়ছে অপরাধ। প্রত্যেকটা মানুষ নিরাপত্তা নিয়ে চলাফেরা করবে। আমাদের চাওয়া পাওয়া একটাই, দেশের শান্তি বজায় থাকুক। আমাদের বাজার করতে, ইনকাম করতে সর্বদিকে কষ্ট হয়, ঘরে আতঙ্কে থাকি। মানুষ কেন যে শত্রুতা উদ্ধার করতে গিয়ে আইন হাতে তুলে নেয়, এইটা আমাদের বোধগম্য নয়।
তবে পুলিশের দাবি রাজনৈতিক পট পরিবর্তন ও গ্রাম্য দলাদলির কারণে বেড়েছে হত্যাকাণ্ডের মতো অপরাধ। আমরা চেষ্টা করি যে যতটা সম্ভব এই কলিউশনগুলো কমিয়ে নিয়ে আসা যায় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের মাধ্যমে, কিংবা এলাকায় যারা যে সমস্ত গোষ্ঠীগত দ্বন্দ্ব আছে তাদের যারা লিড দেয় তাদের সাথে আমরা কথা বলে এই কলিউশনটা যাতে যতটা কমিয়ে নিয়ে আসা যায় সেই মর্মে আমরা কাজ করছি। গেল 10 মাসে মাদারীপুরের বিভিন্ন থানায় মামলা হয়েছে হাজার খানেক, যার বেশিরভাগ আসামি ধরাছোঁয়ার বাইরে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিএসএফের পুশিনের পর চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার অন্তঃসত্ত্বা নারী সোনালী খাতুন সহ 6 ভারতীয় নাগরিককে জামিন দিয়েছেন আদালত। গতকাল চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী জানান, অন্তঃসত্ত্বা সোনালী খাতুন যে কোনো সময় বাচ্চা প্রসব করতে পারেন। বিষয়টি আদালতে উপস্থাপন করা হলে মানবিক কারণে তাকে সহ বাকি 5 জনকেও স্থানীয় আত্মীয়ের জিম্মায় দেওয়া হয়। গত 20 আগস্ট চাঁপাইনবাবগঞ্জ থেকে 6 ভারতীয়কে গ্রেপ্তার করে পুলিশ। কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে পুশিন করা হয় তাদের। পরে সীমান্তে অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতের মধ্যে কারাগারে পাঠানো হয়। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বন্দর রক্ষা পরিষদ। গতকাল নগরীর আগ্রাবাদ স্টক এক্সচেঞ্জের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এ সময় কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে, তবে পুলিশ গিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার বন্দরের টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিচ্ছে গোপনে। এতে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, তাই এমন সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানান তারা। দর্শক, প্রকৃতিতে বাড়ছে শীতের উপস্থিতি। আমরা শীতের আরো খবর জানবো। চলে যাব শীতপ্রবণ এলাকা দিনাজপুরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল সরকার। সানি, সারিকা, আপনি জানেন যে উত্তরের জেলাগুলোর মধ্যে শীতের তীব্রতা একটু বেশি থাকে এবং সেই অনুযায়ী কিন্তু শীতের তীব্রতা বাড়ছে এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলেছিল ডিসেম্বর জুড়েই শীতের তীব্রতা বাড়বে এবং এই মাসের শেষের দিকেই শৈত্যপ্রবাহ বিরাজ করতে পারে, এমন একটি আভাস দেওয়া হয়েছিল। শীতের তীব্রতা বাড়ছে। আজকে দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা গতকালকে ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিনে ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা কিন্তু 16 থেকে 13-র মধ্যে উঠানামা করছে এবং কয়েকদিন ধরে আমরা দেখছি যে শীতের সাথে সাথে হিমেল বাতাসের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আপনি জানেন যে হিমেল বাতাসের প্রভাব যখনই বাড়ে শীতের তীব্রতা তখনই আরো বেশি বৃদ্ধি পায়। ফলে এই হিমেল বাতাস বৃদ্ধি পাওয়ায় শীতের তীব্রতা বাড়ছে এবং এখানে বিশেষ করে খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু বেশ বিপাকের মধ্যেই পড়েছেন। সকাল থেকে একেবারে সকাল 8:30-9টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। একই সাথে সন্ধ্যা নামার আগেই কিন্তু কুয়াশা দেখা দিচ্ছে। সারা রাত জুড়ে কুয়াশা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আর এই অবস্থাতে খেটে খাওয়া মানুষের যে দুর্ভোগে পড়েছেন, তাদের যা আয় রোজগারে তারা ভাটা পড়ছে সেটা তো রয়েছেই। একই সাথে যারা নিম্ন আয়ের মানুষ, ছিন্নমূল্যের মানুষ, তাদের মধ্যে গরম কাপড়ের একটি চাহিদা দেখা দিয়েছে এবং আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, এই শীতের তীব্রতা কিন্তু ধীরে ধীরে বাড়তেই থাকবে। শৈত্যপ্রবাহ, বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ এই অঞ্চলের দিকে বয়ে যাবে এই শীত মৌসুমে, এমন কিন্তু আভাস দেওয়া হয়েছে। সারিকা, সানি, ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো বিদেশি লাল আঙুর চাষে বাণিজ্যিক সফলতা পেয়েছেন এক উদ্যোক্তা। 2 বিঘা জমিতে চাষ করা কাইকনুর জাতের আঙুর থোকায় থোকায় ঝুলছে পুরো বাগান জুড়ে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে বরেন্দ্র অঞ্চলের শুষ্ক মাটিতে জাতটির ব্যাপক সম্ভাবনা রয়েছে। আর সংশ্লিষ্টরা বলছেন, সফল হলে কমবে আমদানি নির্ভরতা। আমের রাজধানীতে নতুন সম্ভাবনা এনেছে বাইকুনুর জাতের লাল আঙ্গুর। চাঁপাইনবাবগঞ্জ সদরে ভিনদেশি এই ফল বাগানের মাচায় নজর কাটছে কাঁচা পাকা আঙ্গুর। উদ্যোক্তা বুলবুল আলম প্রথমবারের মতো 2 বিঘায় চাষ করেছেন রসালো এই ফল। জানান, শুরুতে চ্যালেঞ্জ থাকলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় প্রথম বছরে পেয়েছেন সফলতা। আমার আঙুর এখন গাছ আল্লাহ দেশে ভালো হয়েছে, এনে আঙুর আসা শুরু করেছে। আঙুর আর মোটামুটি ধরলেন যে প্রতিটা গাছে কোনটাতে ধরছে, কোনটাতে মানে পাকছে, কোনটাতে আবার মানে ফুল আসছে। এই চাষির দাবি, বাইকুনুর জাতটি বরেন্দ্র অঞ্চলের মাটিতে চাষ করলে সফলতা পাওয়া সম্ভব। বরেন্দ্র এলাকার মাঠে আবহাওয়া শুষ্ক আবহাওয়াতে আঙুর চাষের জন্য
মানে খুবই ভালো একটা মানে আশা আছে। সঠিক পদক্ষেপ নিলে জেলায় আঙ্গুর চাষ বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে বলে মনে করছেন উদ্যোক্তারা। বাগানটা প্রাথমিকভাবে আসলে সফলই বলা চলে, তবে কৃষি বিভাগ যদি ওনাকে ভালো সহযোগিতা করে বা নতুন যারা করতে চায়, আমরা করতে চাই, তাদেরকে যদি দেয়, তাহলে এটা অবশ্যই বাণিজ্যিকভাবে সফল হওয়ার সম্ভাবনা আছে অনেক। আশা করবো যে ওনারা এই ব্যাপারগুলো টেক কেয়ার করবেন। স্বাদ ও মিষ্টতায় আমদানিকৃত আঙ্গুরের সমতুল্য হওয়ায় সহজেই ভোক্তারা পছন্দ করবেন বলে দাবি কৃষি কর্মকর্তার। আশ্বাস দিলেন আগ্রহী চাষিদের পাশে থাকার। এটা আমাদের জন্য একটা নতুন দুয়ারের মতো দেখা যাচ্ছে যে এই সফলতা যদি আরো বেশি পাওয়া যায়, তাহলে আমরা এই আঙ্গুর চাষাবাদটা আমাদের সদর এলাকায় আরেকটু বাড়ানোর চেষ্টা করব। কৃষি সম্প্রসারণ দপ্তরের যে প্রকল্পগুলোতে এই ধরনের সুযোগ সুবিধাগুলো আছে, আমরা সার্বক্ষণিকভাবে কৃষকদেরকে সেই সুযোগ সুবিধাগুলো দিয়ে যাব। আর সর্বোপরি আমাদের যে সম্প্রসারণমূলক যে সমস্ত কর্মকাণ্ড এবং তাদের মধ্যে পরামর্শমূলক কর্মকাণ্ড, সেটা আমরা সবসময় তাদের পাশে থেকে এটা দিয়ে যাব। সঠিক প্রযুক্তি ও সরকারি সহযোগিতা পেলে চাঁপাইনবাবগঞ্জের কৃষিতে অর্থনৈতিক সমৃদ্ধি আনতে পারে লাল আঙ্গুর। আনোয়ার হোসেন, চ্যানেল 24, চাঁপাইনবাবগঞ্জ। নদী তীরবর্তী এলাকার মাটি তরমুজ চাষের জন্য উপযোগী, তবে এবার রসালো তরমুজ চাষ হয়েছে ঝিনাইদহের দোআঁশ মাটিতে। মালচিং পদ্ধতিতে মাচায় বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে এই ফল। অল্প সময় লাভবান হবেন বলে আশা কৃষকের। সবুজ পাতার ফাঁকে দুলছে তরতাজা তরমুজ। এঁটেল দোআঁশ মাটিতে তরমুজের এমন বাহারি ফলন দেখা মিলছে ঝিনাইদহের হলিধানি গ্রামের মাঠে। 52 শতক জমিতে তরমুজ আবাদ করেছেন কৃষক আব্দুর রহিম। জানান 11টি মাচায় তরমুজ ধরেছে প্রায় 2500 পিস। আমার ফলন যাক মোটামুটি ভালোই হয়েছে। তারপরেও আমার আশেপাশে যারা কৃষক আছে তাদেরও আমি বলতেছি যে তোমরা করো। আমি একলা করলে পরে এখানে মনে করেন যে ব্যাপারী পার্টি আসে না, তাদের আমার মোবাইল করে আনতে হয়। মনে করেন আমরা 10 জন 5 জন যদি করি, তাইলে মনে করেন যে আমার এখানে পার্টি আসবে। এলাকার অনেক কৃষক আগ্রহ দেখাচ্ছেন রসালো তরমুজ চাষে। এইরকম চাষ মানে তরমুজের কোনো চাষ আমরা ঝিনাইদহতে দেখিনি, এইটাই প্রথম। তা দেখতে এসে অনেকেই দেখতে আসছে, আমরাও এলাকার আমরা দেখতেছি। পাশের জমি আমার আমন্ত্রণের জমি আছে, আগামীতে আমি দেখে থেকে আমি চাষ করবো। আমি এটি লাভজনক। আমরা এটা আপনার একই জমিতে গ্রীষ্মকালীন যে তরমুজ আমরা পরপর 3 বার চাষ করতে পারি। আপনার ধানের থেকে অনেক লাভবান তরমুজ। তরমুজ চাষে কৃষকদের কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি কর্মকর্তার। এবার কৃষকদের মাঝে যে সাড়া দেখতে পাচ্ছি যে আগামীতে এর আরও আবাদ বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় যে সকল কারিগরি তথ্য এবং পরামর্শ প্রয়োজন, বীজের উৎস, কিভাবে মালচিং করতে হয় এ ব্যাপারে, এবং যদি সম্ভব হয় আমরা উপকরণ দিয়েও আমরা কৃষকদেরকে সহায়তা করতে পারব। চারা রোপণের 75 দিন পর থেকেই এই তরমুজ হারভেস্ট করা যাবে। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ। দর্শক, এবার সকাল সকাল একটু মাছের বাজারের খবর জানবো। চলে যাব শরীয়তপুরের একটি বাজারে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন। সারিকা, শীত শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমরা যেটি দেখেছি স্থানীয় হাট বাজারগুলিতে কিন্তু দেশি যেই মাছ, খাল বিল এবং বিভিন্ন জলাশয়ের মাছ, তার সরবরাহ কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং নদীর মাছের সরবরাহ কিছুটা কমেছে। কারণ আপনি জানেন শীত মৌসুমে কিন্তু নদীর পানি কিছুটা কমতে থাকায় এই নদীর মাছের সরবরাহ বাজারে খানিকটা কমে গিয়েছে। তবে আমরা আজকের বাজারে যেটি দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু প্রচুর পরিমাণে দেশীয় যে সকল মাছ রয়েছে খাল বিল জলাশয়, সেই মাছ বাজারে সরবরাহ বেড়েছে। কই মাছ, শিং মাছ, শোল, টাকি, মাগুর মাছ, এছাড়াও স্থানীয় যে মাছ রয়েছে প্রতিটি মাছেরই কিন্তু সরবরাহ বেড়েছে, যার কারণে দাম কিছুটা কমেছে। তবে একেবারে ভরা মৌসুমে যেই মাছ রয়েছে দাম যেটি রয়েছে সেটি নিয়েও কিন্তু ক্রেতাদের কিছুটা অভিযোগ রয়েছে যে এই সময়টাতে আরেকটু দাম কমা উচিত। তবে আজকের বাজারে আমরা যেটি দেখতে পাচ্ছি দেশীয় কই মাছ, শিং মাছ, দুইটি মাছই 800 থেকে 1000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া এখানে ট্যাংরা মাছ যেটি রয়েছে সেটি 750 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শিং মাছ, মাগুর মাছ 800 টাকা
থেকে 850 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে নদীর যে সকল মাছ রয়েছে সে সকল মাছের দাম কিন্তু খানিকটা ঊর্ধ্বমুখী। আজকের বাজারে যেটি দেখতে পাচ্ছি যে ইলিশ মাছ 450 থেকে 500 গ্রাম সাইজের ইলিশ মাছ 850 থেকে 1200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর এছাড়া যে পাঙাশ মাছ রয়েছে এগুলি বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকা কেজিতে। আর চাষের মাছ যেগুলি রয়েছে রুই কাতল এগুলি 450 থেকে 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে বিক্রেতারা যেটি বলছে যে যেহেতু এখন একেবারে শুষ্ক মৌসুমে শীতের মৌসুমের দেশি মাছের চাহিদা সরবরাহ বেড়েছে বাজারে, যার কারণে এই মাছের দাম কিছুটা কমেছে। তবে শীত বাড়ার সাথে সাথে কিন্তু মাছের দাম আরও কিছুটা কমবে এমনটাই কিন্তু বলছেন বিক্রেতারা। তো সারিকা ছিল আমার কাছে শরীয়তপুর থেকে মাছ বাজারের সবশেষ তথ্য। রবিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, শরীয়তপুর থেকে মাছের বাজারের খবর জানছিলাম। হবিগঞ্জ 4 আসনের বিএনপি প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সাল বলেছেন, বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য আজীবন সংগ্রাম করেছেন। রোববার মাধবপুরের ধর্মঘর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় একথা বলেন তিনি। বলেন, শহীদ জিয়াউর রহমানকে হত্যার পর খালেদা জিয়া দৃঢ় হাতে বিএনপিকে নেতৃত্ব দেন এবং এশিয়ার অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেন। সভা শেষে তার রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ ছিল নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম ডেস্ক 24 এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।